আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন পাঠ্যপুস্তকের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা আলোচনা করার পূর্বে যেমনটা করে থাকি, আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু আধটু আমরা সকলেই জানি, কারণ রবীন্দ্রনাথ বিশ্বকবি, বাংলার এক গর্ব, বাংলার এক সম্মান। সেই জায়গায় দাঁড়িয়ে কবি পরিচিতি সম্পর্কে আমরা একটু আধটু সবাই রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত। তবুও একবার খুব সংক্ষেপে কবি পরিচিতি আমরা দেখে নেব। রবি অর্থাৎ কিনা সূর্য। তো এই সূর্য যেন বাংলা সাহিত্যের আকাশে চিরকাল ধরে উঠে থাকবে। এই সূর্যের আলোর ছটাতে, এই সূর্যের কিরণমালায় যেন পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত হয়। আমি কথা কেন বলছি? আমাদের যে আলোচ্য আফ্রিকা কবিতাটি, সেখানেও যেন তিনি অন্ধকার অবস্থা দূরীকরণের এক প্রচেষ্টা বা অন্ধকার অবস্থা দূরীকরণ করার মানসিকতা তার মধ্যে ফুটে উঠেছে। কবি মন, কবি মানস তার প্রখর প্রতিভা দিয়ে অন্ধকারকে যেন দূর করার এক প্রচেষ্টা চালিয়েছেন। তার প্রতিভা, রবীন্দ্রনাথের প্রতিভা সাহিত্যের সর্বশাখাতেই বিদ্যমান। কাব্য সাহিত্যে বলো, নাটকে বলো, গদ্য সাহিত্যের ক্ষেত্রে প্রবন্ধ বলো, গল্প বলো, উপন্যাস বলো, সর্বক্ষেত্রেই রবি প্রতিভা বিদ্যমান। সর্বক্ষেত্রেই এই সূর্যের আলোকে আলোকিত। তবে তিনি যে শুধু ভাষাবিদই ছিলেন এমনটা কিন্তু নয়। ভাষা নিয়ে তিনি যেমন কাজ করেছেন, অর্থাৎ সাহিত্য নিয়ে যেমন তিনি কাজ করেছেন, তার মনন অর্থাৎ তার যে মানসিকতা, সেই মানসিকতাও কিন্তু আমাদের আলোচনার বিষয়ে এসে যায়। কারণ মানসিকভাবেও তিনি কিন্তু এক সুদৃঢ়, সুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই আফ্রিকা কবিতা নিয়ে আলোচনা করব। কবি মানস যেন তার কবি প্রতিভা দিয়ে জড়তাগ্রস্ত জীবনকে সচল করতে চেয়েছেন। তিনি যেন ব্যথিতকে
ব্যথা হরণের বাণী শুনিয়েছেন। যে জাতি ঘুমিয়ে রয়েছে সেই সুপ্ত জাতিকে তিনি কাব্য কবিতা দ্বারা জাগ্রত করার চেষ্টা করেছেন। এই প্রতিভা নিয়েই আমাদের এই বাংলায় 1268 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা সারদা দেবী। পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি যে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল সাহিত্য সংস্কৃতি সাধনার অন্যতম পীঠস্থান। তাহলে তিনি তার আবির্ভাব যে পরিবারে, সেই পরিবারই সাহিত্য সাধনার ক্ষেত্রে এক অন্যতম প্রাণকেন্দ্র। সেই পরিবেশে তিনি বেড়ে উঠেছেন। রবীন্দ্রনাথের শিক্ষা জীবনের আলোচনা যদি আমাদের করতে হয়, সেক্ষেত্রে তিনি কিন্তু শিক্ষা জীবন স্কুলে সম্পন্ন করেননি, অর্থাৎ খুব অল্প বয়সেই তিনি বেশ কয়েকটা স্কুলে গিয়েছিলেন, কিন্তু সেই স্কুল শিক্ষা তাকে ভালো লাগেনি। গৃহশিক্ষকের মাধ্যমেই বাড়িতেই তিনি পড়াশোনার কাজ চালিয়েছেন। তারপর ধীরে ধীরে বড় হয়ে ওঠা। তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার প্রকাশিত হয় তত্ত্বাবধানী পত্রিকায়। তারপর এক এক করে তিনি তার কাব্য কবিতা, বিভিন্ন গল্প, উপন্যাস, নাটকগুলো রচনা করেছেন। আমরা যদি তার কাব্যগ্রন্থগুলোর কথা বলি, তাহলে এখানে রয়েছে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, করি ও কোমল। আরও রয়েছে কাব্য মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি। তাহলে আরও রয়েছে গীতাঞ্জলি পর্বের কাব্যগুলি রয়েছে। গীতাঞ্জলি পর্বের 3খানি কাব্যগ্রন্থ, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি। তারপর রয়েছে শেষ সপ্তক, প্রান্তিক, নবজাতক, সানায়, রোগসজ্জায়, আরোগ্য। কাব্যের যে ঝুড়ি, তাতে বাঙালির গর্বের বিষয়, রবীন্দ্রনাথকে নিয়ে গর্বের বিষয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছেন। কোন কাব্যগ্রন্থের জন্য সেটাও আমাদের জানা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য, গীতাঞ্জলি কাব্যের যে ইংরেজি অনুবাদ সং অফারিংস, সেই সং অফারিংসের জন্য এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক কবি পরিচিতি। আমরা এবার এই কবিতার আলোচনায় আসি। আফ্রিকা কবিতার আলোচনার শুরুতেই একটু এর কবির যে লেখার ব্যাকগ্রাউন্ড, সেটা একটু আলোচনা করে নেব। আমরা জানি আফ্রিকা একটি মহাদেশ। সেই
মহাদেশ আফ্রিকা মহাদেশ। যদি আমরা বিশ্বের মানচিত্রটা দেখি তবে দেখতে পাবো যে এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, যেটা এশিয়া মহাদেশে অবস্থিত, আর এই হচ্ছে আফ্রিকা। সেখানে সাউথ আফ্রিকা, বোতসোয়ানা, নামিবিয়া, তানজানিয়া, অ্যাঙ্গোলা, এই 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 যে পোর্শন, এই পোর্শনটুকু আমাদের আফ্রিকার মধ্যে পড়ছে, আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত। উপরে রয়েছে ইউরোপ, আর এদিকটা তো এশিয়া জানাই রয়েছে। তো সেই আফ্রিকা সভ্য সমাজের গোচরে আসতে, অর্থাৎ যখন সভ্য সমাজের যে যাত্রা শুরু হয়, আফ্রিকা মহাদেশ সভ্য সমাজের গোচরে আসতে অনেক দেরি হয়েছিল। অর্থাৎ সভ্য সমাজের মানুষের পদার্পণ এই আফ্রিকা মহাদেশে অনেক দেরিতে হয়েছিল। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সময়ে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, ইতালির ফ্যাসিস্ট সম্রাট বেনিটো মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়া আক্রমণ করেন। সেই আবিসিনিয়ার উপর আক্রমণ প্রতিটি মননশীল মানুষকে যে মানসিকভাবে আঘাত করেছিল, সেই জায়গা থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া পাননি। তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। সেই বুক ভরা ব্যথা নিয়ে আফ্রিকা কবিতাটি রচনার প্রয়াস। আমরা আরও একজন সাহিত্যিকের নাম বলবো, যিনি কিনা আফ্রিকা কবিতা রচনার সঙ্গে সরাসরি সম্পর্কিত না থাকলেও পরোক্ষভাবে তিনি জড়িয়ে রয়েছেন। ইনি হচ্ছেন অমিয় চক্রবর্তী। যখন যে সময়ে মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেনিটো মুসোলিনির আবিসিনিয়ার আক্রমণের ফলে যখন মনের মধ্যে তীব্র ঘৃণা পোষণ করছেন, এই ক্ষমতা দখল বা শক্তির প্রদর্শন, এইগুলোর জন্য যখন তিনি তীব্র ধিক্কার পোষণ করছেন, ঘৃণা পোষণ করছেন, সেই সময়েই তাকে অমিয় চক্রবর্তী চিঠি লিখে এই বেনিটো মুসোলিনির দ্বারা আফ্রিকা আক্রমণকে উদ্ধৃতি করে একটি অনুরোধ রাখেন কবির কাছে। কি অনুরোধ? যে আমারই কেবল মনে হচ্ছে যে আফ্রিকার এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কিছু লেখা উচিত। এমনিতেই আফ্রিকা নিয়ে আপনার কোনো রকম লেখা নেই, যদি আফ্রিকা নিয়ে আপনার লেখা আমরা পাই তবে খুব ভালো লাগতো। অমিয় চক্রবর্তীর এই আবেদনের অল্প কিছু দিনের পরেই 1937 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর এই আফ্রিকা কবিতাটি রচনা করেন। তাহলে আমরা কি দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী কালে এই যে বিশ্বজুড়ে যে ক্ষমতার প্রদর্শন বা ক্ষমতা দখলের জন্য যে লড়াই, তার জন্য যখন তিনি
তীব্রভাবে ঘৃণা পোষণ করছেন। এই শাসন বা শোষণকে তার মনে হয়েছে মানবতার ওপর পশু শক্তির আক্রমণ, অর্থাৎ এ যেন মানুষের ওপরে পশুর আক্রমণ। আর ঠিক সেই সময়েই তিনি দেখতে পেয়েছেন মুসোলিনি আবিসিনিয়ার ওপর হামলা চালিয়েছে। এই হামলার ফলে নিরীহ মানুষদের ওপর যে অত্যাচার নেমে এসেছে, সেই অত্যাচারের রূপরেখাগুলো নিয়ে তিনি যেন আফ্রিকা কবিতাটি রচনা করলেন। এই আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের জন্য নির্বাচিত হয়েছে, পত্রপুট কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। পরবর্তী সময়ে সঞ্চয়িতা যে কবিতা সংকলন রয়েছে, সেই কবিতা সংকলনেও আফ্রিকা কবিতাটি স্থান পেয়েছে। কবিতার আলোচনায় আসি। বলছেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। উদ্ভ্রান্ত শব্দের অর্থ কি? উদ্ভ্রান্ত অর্থাৎ জ্ঞানহীন, দিশাহীন, হতজ্ঞান, বিহব্বল, অর্থাৎ জ্ঞানহীন। কার কথা বলা হয়েছে? সেই আদিম যুগে। তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আদিম যুগের প্রসঙ্গই নিয়ে এসছেন। আদিম যুগ বলতে বলছেন পরের লাইনে স্পষ্ট যে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। বলছেন এই স্রষ্টা অর্থাৎ যিনি সৃষ্টি করেন, তিনি যখন পৃথিবী সৃষ্টি করছিলেন, অর্থাৎ স্রষ্টা হচ্ছে এখানে কিসের স্রষ্টা? পৃথিবীর যিনি সৃষ্টি করেছেন। তাহলে সেই স্রষ্টার কথা বলা হচ্ছে যে স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। বিধ্বস্ত অর্থাৎ ধ্বংস করে দিচ্ছেন। অর্থাৎ স্রষ্টা নিজে একটা কিছু সৃষ্টি করছেন, সৃষ্টি করার পর তিনি সেই সৃষ্টি সম্পর্কে সন্তুষ্ট হতে পারছেন না। তার মনে হচ্ছে যে না, আরও নিখুঁতভাবে এটাকে আমি সৃষ্টি করতে পারি, বা আরও সুন্দরভাবে এটাকে আমি সৃষ্টি করতে পারি। তখন তিনি কি করছেন? না, একবার সৃষ্টি করলেন, শিল্পীর স্রষ্টার মনে হচ্ছে যে না, আরও নিখুঁতভাবে এটাকে সৃষ্টি করা উচিত, বা আরও নিখুঁতভাবে আমি এটাকে সৃষ্টি করতে পারি। তখন তিনি সেটাকে ভেঙে দিলেন। তাই বলছে যে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, অর্থাৎ গড়ছেন, আবার যেন তিনি তার থেকে বেটার করার জন্য, তার থেকে ভালো করার জন্য, তার থেকে নিখুঁতভাবে করার জন্য আবার কী করলেন? সেটাকে তিনি ভেঙে দিচ্ছেন, বিধ্বস্ত করে দিচ্ছেন। সেই কথাই বলা হচ্ছে যে সেই আদিম যুগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল, তখন স্রষ্টা নিজের প্রতি অসন্তোষেই ছিলেন, উদ্ভ্রান্ত, জ্ঞানহীন, দিশাহীন, অর্থাৎ হতজ্ঞান হয়ে যাচ্ছিলেন সৃষ্টি করে, যে না, এটা ঠিক হচ্ছে না। তাহলে বারবার তিনি ভেঙে দিচ্ছেন, বিধ্বস্ত করে দিচ্ছেন, আবার নতুন করে সৃষ্টি করছেন। তারপরে লাইনে বলছেন, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, অর্থাৎ তিনি সৃষ্টি করছেন, সেই সৃষ্টি সম্পর্কে যখন তিনি সন্তুষ্ট হতে পারছেন না, তখন যেন তিনি মাথা নাড়ছেন যে না, এটা হলো না। তখন কি করছেন? আবার বিধ্বস্ত করে দিচ্ছেন। তাহলে এই যে যখন তিনি এই পৃথিবীর সৃষ্টি করছিলেন, বারবার সেটাকে বিধ্বস্ত করছেন, আরও নিখুঁতভাবে সৃষ্টি করার জন্য বিধ্বস্ত করে আবার নতুন করে গড়ে তুলছেন।
ঘন ঘন মাথা নাড়ছেন, অর্থাৎ তিনি সন্তুষ্ট হতে পারছেন না। সেই সময় কি হয়েছিল? রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র অর্থাৎ ভয়ঙ্কর, উগ্র, রুদ্র অর্থাৎ ভয়ঙ্কর সমুদ্রের বাহু কি করলো? অর্থাৎ ভয়ঙ্কর সমুদ্রের বাহু, অর্থাৎ বাহু মানে তো আমরা জানি হাত, সেই রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ রুদ্র সমুদ্র কি করলো? প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিক, প্রাচী শব্দের অর্থ কি? পূর্ব দিক, অর্থাৎ পূর্ব দিকের ধরিত্রী পৃথিবীর, অর্থাৎ পূর্ব পৃথিবীর বুক থেকে কি করলো? ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। অর্থাৎ কবির এই কবিতা অনুযায়ী আফ্রিকা মহাদেশ, আফ্রিকার যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ড প্রাচীর সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ পূর্ব দিকের সঙ্গে, পৃথিবীর পূর্ব ভাগের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু পূর্ব ভাগের সঙ্গে যুক্ত এই আফ্রিকাকে স্রষ্টা, বিশ্ব স্রষ্টা যখন সৃষ্টি করছিলেন, ঘন ঘন মাথা নেড়ে অসন্তোষ প্রকাশ করছিলেন, বারবার বিধ্বস্ত করছিলেন, ভেঙে ফেলে দিচ্ছিলেন, আবার নতুন করে গড়ছিলেন, সেই সময় সমুদ্রের বাহু আফ্রিকাকে পৃথিবীর পূর্ব ভাগ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল। আর তাকে এমন একটা স্থানে বসালো, বাঁধলে মানে বেঁধে দেওয়া হলো, তাকে এমন একটা স্থানে বেঁধে দেওয়া হলো, বসানো হলো তোমাকে আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহাড়ে। বনস্পতি শব্দের অর্থ কি? বনস্পতি হচ্ছে যে বনের পতি, অর্থাৎ বনের মানে বড় গাছগুলোকে বলা হয় বনস্পতি। তাহলে এই আফ্রিকা মহাদেশে অনেক বন জঙ্গল রয়েছে। এখানকার ভৌগোলিক পরিবেশও যদি আমরা দেখি, নিরক্ষরেখার আশেপাশে অবস্থিত এই আফ্রিকা মহাদেশের সেই ভৌগোলিক পরিবেশে অনেক বন জঙ্গল, উদ্ভিদকুল প্রচুর দেখা যায়। সেখানে বড় বড় বনস্পতি রয়েছে, অর্থাৎ বড় বড় গাছগুলো রয়েছে। তার পাহারাতে যেন আফ্রিকাকে বসিয়ে দেওয়া হলো, অর্থাৎ আফ্রিকাকে এমন একটা স্থানে বসানো হলো যেখানে অনেক বড় বড় গাছ রয়েছে, সেই গাছগুলোকে যেন পাহারা দেবে। তারপরে বলছেন কৃপণ আলোর অন্তপুরে, সেই পাহারা দেবে কোথায়? আফ্রিকা কৃপণ আলোর অন্তপুরে। অন্তপুরে অর্থাৎ ভেতরে। কোথায় ভেতরে? আফ্রিকা মহাদেশের ভেতরে, যেখানে আলো কৃপণ, অর্থাৎ উপরে এত গাছপালাই ঢেকে রয়েছে যে ভূখণ্ডের উপরে আলো পৌঁছাতেই পারে না, একেবারে অল্প আলো পৌঁছায়, একেবারে অন্ধকারময় পরিবেশ। সেই কৃপণ আলোর অন্তপুরে এক পরিবেশ, অর্থাৎ আফ্রিকাকে এমন একটা স্থানে বসানো হলো, এমন এক ভৌগোলিক পরিবেশে বসানো হলো যেখানে উদ্ভিদকুলে ছেয়ে রয়েছে, আর সেখানে এতটাই ঘন বন জঙ্গল যে আলো পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারে না। সেই রকম একটি জায়গাতে আফ্রিকাকে পাহারা দেওয়ার কাজ যেন দেওয়া হলো, যে সেই বনস্পতিকে পাহারা দেবে। এই ছিল এইটুকুর ব্যাখ্যা। পরেরটুকু আসি। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। তুমি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? তুমি বলতে বোঝানো হচ্ছে আফ্রিকাকে। বলা হচ্ছে যে আফ্রিকা তুমি যেন সেখানে, অর্থাৎ যেখানে বসানো হয়েছিল, বিশ্বস্রষ্টা বারবার বিধ্বস্ত করার পর নতুন করে আবার যখন ফাইনালি তিনি সৃষ্টি করলেন, সেই সৃষ্টিতে আফ্রিকাকে যেখানে স্থান দেওয়া হলো, যেখানে বসানো হলো, সেখানে নিভৃত অবকাশে, সেখানে যেন তার কোনো কাজ নেই, একেবারে অবকাশের সময়, নিভৃত, গোপন, সেখানে কি হচ্ছে না হচ্ছে, বাইরের সমাজ, বাইরের পৃথিবী, আফ্রিকার বাইরের পৃথিবী যেন কিছুই জানতে পারছে না। এ ছিল সূচনা লগ্নের কাহিনী, আফ্রিকার সূচনা লগ্নের কাহিনী। আমি এর আগেও বলেছি যে সভ্য সমাজের পদার্পণ সেই আফ্রিকাতে অনেক পরে হয়েছে, অনেক পরে হয়েছে। সভ্য সমাজের দৃষ্টির গোচরে আসেনি আফ্রিকা প্রথমত, অনেক
পরে সেটা এসেছে। আর সভ্য সমাজের দৃষ্টিগোচর আসার ঠিক অব্যবহিত পরেই ফ্যাসিস্ট মুসোলিনি আবিসিনিয়ার উপর, আফ্রিকার একটা পার্টের উপর আক্রমণ চালিয়েছিল। কি বলছে যে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। দুর্গম শব্দের অর্থ যেখানে গমন করা যায় না। তো আফ্রিকা ঘন জঙ্গলে পরিপূর্ণ, তাই আফ্রিকার যে পারিপার্শ্বিক পরিবেশ সেটা কিন্তু দুর্গম, অর্থাৎ সেখানে সহজে গমন করা যায় না। তো এখানে একটু কবি একটু অন্য স্টাইলে কি বলেছেন যে হে আফ্রিকা, তুমি গোপন অবকাশে কি সংগ্রহ করেছিলে? দুর্গমের রহস্য। অর্থাৎ গোপন অবকাশে তোমাকে যে বনস্পতির পাহারায় নিযুক্ত করা হয়েছিল, সেই অবকাশে, সেই সময়ে গোপনে গোপনে তুমি কি করেছিলে? দুর্গমের রহস্য সংগ্রহ করেছিলে। অর্থাৎ আফ্রিকাতে যেমন বনস্পতি রয়েছে, ঘন জঙ্গল রয়েছে, তেমনি সেটা দুর্গম, সেখানে গমন করা দুঃসাধ্য। তাহলে আফ্রিকার মধ্যে বনস্পতি যেমন রয়েছে, বনস্পতি পাহারা যেমন আফ্রিকা করছিল, তেমনি সেই বনস্পতি নিবৃত, একেবারে গোপন ছিল, তারপর দুর্গম ছিল। সেটাকেই তিনি বলছেন যে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে, যে সেখানে আলো পর্যন্ত পৌঁছাতে পারে না, এতটাই ঘন জঙ্গলাকীর্ণ, সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। সেখানে একেবারে গোপন, এই জন্যই গোপন যে আফ্রিকার বাইরের যে পৃথিবী, সেখানে ইউরোপ, এশিয়া, তাদের যে চলাফেরা, অর্থাৎ সেই সমাজের নজরে কিন্তু আসেনি, একেবারে গোপনে ছিল আফ্রিকা। দুর্গম ছিল, দুর্ভেদ্য ছিল, যেখানে প্রবেশ করা যেত না। চীনে ছিল জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। প্রাকৃতিক যে জল বা জল, স্থল বা আকাশ আছে, তার যে দুর্বোধ্য বিষয়গুলো আছে, জলের যে দুর্বোধ্য বিষয়, যেগুলো আমাদের গোচরে আসেনি, বোধগম্যের আসেনি, জলের সম্পর্কে যে জল সম্পর্কে যেটুকু জানার, স্থল সম্পর্কে যেটুকু জানার বা আকাশ সম্পর্কে যেটুকু জানার, এর অনেক দুর্বোধ্য সংকেত যেন আফ্রিকা জেনেছিল। অর্থাৎ জল বা স্থল বা আফ্রিকার জল, স্থল, আকাশ সম্পর্কে অনেক কিছুই আমরা তখন পর্যন্ত জানতে পারিনি। সেই দুর্বোধ্য সংকেতটা যেন আফ্রিকা জেনেছিল। অর্থাৎ তার মধ্যে এমন কিছু বিষয় ছিল যেটা আমরা জানতাম না, সেটা আমাদের কাছে ছিল দুর্বোধ্য সংকেত, কিন্তু আফ্রিকা সেটা জানত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল। জাদু কখন করি? মন্ত্র দিয়ে আমরা জাদু করি। তো প্রকৃতির দৃষ্টি অতীত শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যেটা দৃষ্টির গোচরে নয়, সেটা হচ্ছে দৃষ্টি অতীত। তাহলে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, প্রকৃতির এক জাদু, যেটা অদৃশ্য জাদু, তোমার মনে মন্ত্র জাগাচ্ছিল, তোমার চেতনাতীত মনে মন্ত্র জাগাচ্ছিল। অর্থাৎ সেখানে এমন কিছু প্রকৃতির জাদু ছিল, যেটা সেই জাদু আমরা চোখে দেখতে পাই না, অদৃশ্য এক জাদু আফ্রিকার মনে, যেন চেতনাতীত মনে, চেতনাতীত বলতে চেতনা অর্থাৎ জ্ঞান, চেতনাতীত মনে অর্থাৎ জ্ঞানের অতীত, অর্থাৎ জ্ঞানের বাইরে, জ্ঞানকে অতিক্রম করে এমন একটা মন, সেই মনে এমন এক জাদু জাগাচ্ছিল, যেটা অদৃশ্য জাদু তার সেখানে জেগে উঠেছিল। বিদ্রূপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রূপ অর্থাৎ ঠাট্টা তামাশা করা। ভীষণ মানে এখানে ভয়ঙ্কর। বলছে যে তুমি
ঠাট্টা করেছিলে কাকে? ভয়ঙ্করকে। অর্থাৎ তুমি এতটাই ভয়ঙ্কর, বলছে আফ্রিকা তুমি এতটাই ভয়ঙ্কর সেজে সজ্জিত ছিলে যে যে কোনো ভয়ঙ্করকে তুমি ঠাট্টা করতে। সেই জন্য বলছে বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, অর্থাৎ বিরোধীর ছদ্মবেশে। বিরূপের অর্থাৎ মানে কুরূপের এক ভয়ঙ্কর রূপ আফ্রিকা যে ধারণ করে রেখেছিল, সেই বিরূপের বা কুরূপের ছদ্মবেশে বা বিরোধীর ছদ্মবেশে যে কোনো ভীষণকে, যে কোনো ভয়ঙ্করকে তিনি কী করেছিলেন? ঠাট্টা করেছিলেন। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা অর্থাৎ ভয়। বলছে যে কোনো ভয়কে তুমি হার মানাতে, অর্থাৎ তোমার ভেতরে এতটাই ভয় আছে যে তুমি যে কোনো ভয়কে হার মানাচ্ছিলে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। আপনাকে উগ্র করে, উগ্র শব্দের অর্থ নিষ্ঠুর, রূঢ়, রাগী। সেই আপনাকে নিষ্ঠুর করে দিয়ে, রাগী করে, মানে একেবারে কর্কশ করে নিয়ে, নিষ্ঠুর করে নিয়ে, বিভীষিকা মানে বিভীষিকা বলতে বিশেষভাবে ভয়ঙ্কর অবস্থা। বিভীষিকা মানে ভয় বা আতঙ্ক। নিজেকে একেবারে উগ্র করে নিয়ে, রাগী করে নিয়ে, ভয়ঙ্কর পরিস্থিতি করে নিয়ে, বিভীষিকাময় পরিস্থিতি করে নিয়ে, প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিয়ে। তাণ্ডব অর্থাৎ একেবারে উদ্দাম নৃত্য, উদ্দাম নৃত্য অর্থাৎ ভয়াবহ নৃত্য, একেবারে ভয়াবহ নাচ। দুন্দুভি নিনাদ। দুন্দুভি, দুন্দুভি হচ্ছে নিনাদ মানে তো আওয়াজ, আর দুন্দুভি হচ্ছে রণবাদ্য বিশেষ, বা কী বলে যেন যুদ্ধের সময় এক যে বাজনা বাজানো হয়, দামামা জাতীয় মানে রণবাদ্য যন্ত্র, সেই দুন্দুভি, সেই দুন্দুভির আওয়াজ। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। বলছে যে আফ্রিকা যেন নিজেকে উগ্র করে নিয়ে, কর্কশ করে নিয়ে, ভয়ঙ্কর এক মহিমায় যেন তাণ্ডব চালাচ্ছেন। অর্থাৎ তাণ্ডব হচ্ছে উদ্দাম নৃত্য। নিজেকে ভয়ঙ্কর বেশ ধারণ করে যে যুদ্ধের দামামা বাজিয়ে যে নৃত্য উদ্দাম করে চলেছেন আফ্রিকা। অর্থাৎ আফ্রিকা এতটাই ভয়ঙ্কর ছিল, এতটাই উগ্র ছিল, তার যে রহস্য, সেই রহস্য আমাদের অজানা ছিল, দুর্বোধ্য ছিল। সেই সমস্ত ভয়ঙ্করতা দিয়ে তিনি কি করছিলেন? যে কোনো ধরনের বাইরের ভয়ঙ্করময় পরিস্থিতিকে ঠাট্টা করছিল, আর যে কোনো ভয়কে, শঙ্কাকে হার মানাতে চাইছিল। অর্থাৎ আফ্রিকার মতো ভয়ঙ্কর বস্তু কিছু ছিল না। এইটুকুই বোঝানো হয়েছে। আমরা এইটুকু পর্যন্ত তাণ্ডবের দুন্দুভি নিনাদ, এইটুকু পর্যন্ত যদি দেখি, তাহলে দেখব যে প্রথমে আফ্রিকা সৃষ্টির নিয়ে এক আফ্রিকা সৃষ্টি নিয়ে এক তিনি রেখেছেন, একটা ইতিহাসের মতো রেখেছেন। অর্থাৎ সৃষ্টির যে ইতিহাস, সেই সৃষ্টির ইতিহাস রেখেছেন। বলছেন যে আফ্রিকা মহাদেশ মানে বিশ্ব স্রষ্টা যখন বিশ্বকে সৃষ্টি করছিলেন, তো তিনি স্রষ্টা সবসময় চায়, যে কোনো শিল্পী সবসময় চায় যে নিখুঁতভাবে তার সৃষ্টিকে রূপ দান করতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যা সৃষ্টি করছিলেন তাতে সন্তুষ্ট হতে পারছিলেন না। তিনি মাথা নেড়ে নেড়ে বলছেন যে না, এটা হলো না, এর থেকে বেটার কিছু করতে হবে, এর থেকে ভালো কিছু করতে হবে। এইভাবে তিনি যখন বিশ্বকে সৃষ্টি করছেন, তখন সমুদ্রের বাহু যেন পূর্ব দিকের স্থলভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে এসে এমন এক স্থানে বসালো যেখানে প্রচুর বনস্পতি এবং ঘন জঙ্গল, সেখানে আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। আর সেটাকে যেন আফ্রিকা পাহারা দিচ্ছে, এবং এক নিভৃত অবস্থা, গোপন অবস্থা, সেই অবস্থাটুকু কারো গোচরে আসছে না। নিভৃত অবস্থা, দুর্গম
সেই সময় আফ্রিকা দুর্গম, সেখানে সহজে প্রবেশ করা যেত না। আর অনেক জল, স্থল, আকাশ সম্পর্কে সেখানে অনেক রকম বিষয় ছিল যেটা হয়তো আমাদের কাছে তখন দুর্বোধ্য, অর্থাৎ আমাদের বোধের বাইরে ছিল। আর সে এতটাই ভয়ঙ্কর ছিল, প্রকৃতির জাদু যেন তার সেই আফ্রিকার ওপরে ছিল, যে জাদু, যে সেই জাদু আমাদের অদৃশ্য ছিল। আর তিনি আফ্রিকা তার প্রচণ্ড ভয়ঙ্কর রূপ নিয়ে যে কোনো ধরনের ভয়ঙ্করতাকে, যে কোনো ধরনের ভয়কে যেন হার মানাতে চাইছিল। এই হচ্ছে এইটুকুর আলোচনা। আমরা এইটুকু নিয়ে আজকে আলোচনা করব। যেমন এখানে বলা হচ্ছে প্রথম লাইনে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। যেমন আদিম যুগকে উদ্ভ্রান্ত বলেছেন কেন? আদিম যুগকে উদ্ভ্রান্ত বলা হয়েছে কেন? উদ্ভ্রান্ত শব্দের অর্থ কি বললাম? যে দিশাহীন, জ্ঞানহীন। তাহলে আদিম যুগে স্রষ্টা যখন তার বিশ্বকে সৃষ্টি করছেন, স্রষ্টা যখন বিশ্বকে সৃষ্টি করছেন, তো তার সৃষ্টিকে মনের মতো করে যেন তিনি তৈরি করে উঠতে পারছেন না। তিনি যেন আরও নিখুঁত রূপ দিতে চেয়েছিলেন, আর এই আরও নিখুঁত রূপ দিতে গিয়ে যেন তিনি উদ্ভ্রান্ত হয়ে গেছেন, দিশাহীন হয়ে গেছেন, বারবার ভাঙছেন, আবার গড়ছেন। তাহলে মনের মতো রূপ দিতে গিয়ে, একেবারে মনের মতো নিখুঁত রূপ দিতে গিয়ে তিনি যেন দিশা হারিয়ে ফেলেছিলেন। সেই জন্যই বলা হয়েছে উদ্ভ্রান্ত, মানে সেই আদিম যুগকে এই জন্যই উদ্ভ্রান্ত বলা হয়েছে। অর্থাৎ নিজস্ব রূপ দিতে গিয়ে যেন তিনি উদ্ভ্রান্ত হয়ে পড়েছিলেন, দিশাহীন হয়ে পড়েছিলেন। পরে যেমন স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, তো নিজের প্রতি তিনি অসন্তুষ্ট ছিলেন কেন? প্রশ্ন হতে পারে যে স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কেন? তাহলে সেই জায়গা থেকে যদি দেখি, তাহলে দেখব যে যে কোনো স্রষ্টা তিনি যাই কিছুই সৃষ্টি করেন না কেন, তিনি প্রথম সৃষ্টিতে খুশি হন না। কারণ তার মনের মধ্যে থাকে মহৎ সৃষ্টির ভাবনা, আর সেই ভাবনা থেকেই তিনি সেই প্রথম সৃষ্টিকে আবার ভেঙে আবার নতুন করে গড়ে তোলেন। তারপর একটা সময়ে স্রষ্টা কী করেন? নিখুঁতভাবে মনের মতো করে তিনি সেটাকে সৃষ্টি করেন। এটা যে কোনো স্রষ্টার ক্ষেত্রেই চিরন্তন ভাব, যে কোনো স্রষ্টাই প্রথম যে সৃষ্টি করেন, সেই প্রথম সৃষ্টিতে তিনি খুশি হতে পারেন না। কারণ তার মনের মধ্যে এক মহৎ নিখুঁত সৃষ্টির ভাবনা থাকে, আর সেই উদ্দেশ্য নিয়ে তিনি সেটাকে আবার ভাঙেন, আবার নতুন করে গড়েন, এবং ফাইনালি এক সময় তিনি কিন্তু নিখুঁত করে মনের মতো করে সেটাকে গড়ে তোলেন। তা এই বিশ্ব স্রষ্টাও যেন প্রথম যেভাবে তিনি সৃষ্টি করেছিলেন, সেই সৃষ্টিতে তিনি সন্তুষ্ট হতে পারেননি, তিনি আরও নিখুঁত করে গড়ে তুলতে চাইছিলেন, সেই জন্যই তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। পরে এসো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা। তোমাকে বলতে কাকে? আফ্রিকাকে। কে ছিনিয়ে নিয়ে গেছিল? রুদ্র সমুদ্রের বাহু, বা রুদ্র সমুদ্র ছিনিয়ে নিয়ে গেছিল। কোথায় ছিনিয়ে নিয়ে গেছিল? আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছিল? প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছিল। আর কি কাজে বসিয়েছিল কোথায়? বনস্পতির নিবিড় পাহারায় তাকে যেন বসানো হয়েছিল, বনস্পতির নিবিড় পাহারায়। এই বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকাকে পূর্ব দেশগুলি থেকে বিচ্ছিন্ন করে দিয়ে, মানে পৃথিবীর পূর্ব দিকের ভূখণ্ডগুলো থেকে বিচ্ছিন্ন করে নিয়ে
এমন এক স্থানে বসানো হলো যেখানে প্রচুর বনস্পতি রয়েছে, জঙ্গলে আকীর্ণ রয়েছে, সেইগুলো যেন পাহারা দেওয়ার জন্য সদা জাগ্রত রেখেছিল বলে কবি মনে করেছেন। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল। যদি এইটাকে আমি ব্যাখ্যা করি তাহলে এরকমটা হবে যে নিবিড় বনস্পতিতে ঘেরা আফ্রিকা এতটাই দুর্গম ছিল, সেটা যেন সেই দুর্গমতাকে কবি যেন বলেছেন একেবারে রহস্য, এক ভয়ঙ্কর রহস্যে ভরা পরিবেশ। সেখানে প্রবেশ করলে মানুষের মনে ভয়ের সঞ্চার হয়। সেখানে তো প্রবেশ করা দুঃসাধ্য, দুর্গম, আর সেই দুর্গম জায়গায় প্রবেশ করলে যেন মানুষের অন্তরে ভয় ঢুকে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলেছেন যে দুর্গমের রহস্য, অর্থাৎ এমন একটা পরিবেশ। তারপরে ধরে রাখো বলা হয়েছে যে চীনে ছিল জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, অর্থাৎ সেইখানকার আফ্রিকার জল বলো, স্থল বলো বা আকাশ বলো, তার যে প্রকৃতি, অর্থাৎ জলের প্রকৃতি, স্থলভাগের প্রকৃতি বা আকাশের প্রকৃতি, অর্থাৎ সেটা খুব সহজ সাধ্য ছিল না, বা মানুষের কাছে সেটা খুব সুখকর ছিল না। এক যেন ভয়ঙ্করময় দুর্বোধ্য সংকেত, অর্থাৎ সেই এমন এক সংকেত ছিল যেটা মানুষ বোধ করতে পারতো না। সেই এক ভয়ঙ্কর দুর্বোধ্য সংকেত বহন করত আফ্রিকার জল, স্থল, আকাশ ইত্যাদি। তা বলছেন যে মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, অর্থাৎ সেই আফ্রিকার মনে মন্ত্র এমন ছিল যে সেই মন্ত্র অদৃশ্য ছিল, দৃষ্টি অতীত, জাদু এমনটা ছিল, সেটা ছিল অদৃশ্য, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। অর্থাৎ আফ্রিকার প্রকৃতির ওপর এমন এক জাদু, এমন এক রহস্য কাজ করত যেটা আমাদের অদৃশ্য ছিল। পরে লাস্ট বলছে যে তিনি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন, এমন ভয়ঙ্কর উদ্দাম নৃত্য তিনি করতেন যে সেই উদ্দাম নৃত্যে যে কোনো ভীষণকে, যে কোনো সংখ্যাকে তিনি হার মানাতে চেয়েছেন। আজকে এটুকুই এই ভিডিওতে আলোচনা করা হলো। পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করা হবে।